আমরা জামাতকে অপোজিশনের ভূমিকায় দেখছি না। একটা পার্লামেন্টারি ফর্মে অপোজিশন যে ইন্টারভেনশনস করবে কাউকে দেখি নাই আমি, এক্সেপ্ট দিস ওয়ান ফেলো। ঠিক আছে। আর অনেক সময় পার্লামেন্টে যেসব কথা হয় এইগুলি মনে হয় হাস্যকর। বিএনপির একজন সিনিয়র মেম্বার, উনি আবার বারেরও প্রেসিডেন্ট ছিলেন ২-৩ বার, এখন বার কাউন্সিলর আছেন। উনি বক্তৃতা করছেন যে প্রধানমন্ত্রী নাকি মালয়েশিয়া আর ভারত সফর করে এসেছেন। কিন্তু আমরা তো দেখেছি প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। আই নো এই হলো লেভেল অফ এমপিস, ইভেন ওদের দলের লেভেল। অ্যান্ড হি ইজ এ লয়ার, উনি একজন উকিল। এখন ওনাকে বার কাউন্সিলে আবার বোধহয় ভাইস চেয়ারম্যান উনি। মানে এই যে এটা এমনটা আসলে কেন হচ্ছে, যে স্লিপ অফ টাং কেউ বলছেন এবং কেউ ভুল তথ্য দিচ্ছেন, আসলে কেন এমনটা হচ্ছে? পার্লামেন্ট হ্যাজ নো ক্যাপাসিটি। এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য পার্লামেন্টের কোনো ক্যাপাসিটি নাই, ক্যাবিনেটের কোনো ক্যাপাসিটি নাই। ওরা জানেন না যে কোথায় কি করতে হবে। ওদের জিও পলিটিক্স বোঝে না, ওরা জিও ইকোনমিক্স কোন দিকে যাচ্ছে। আপনি এই ধরনের সব মেম্বার্স অফ পার্লামেন্ট এনেছেন যারা দেশ আর রাষ্ট্রকে কিছু দিতে পারছে না, খালি চায় যেন প্রত্যেক উপজেলায় 400 বেড 200 বেডের হাসপাতাল হয়ে যায়, সবখানে যেন এক্সপ্রেসওয়ের মতন রাস্তা হয়ে যায়। আই মিন রিডিকুলাস কথাবার্তা পার্লামেন্টে হচ্ছে। পার্লামেন্টে এখন পর্যন্ত আমি দেখি নাই যে ন্যাশনাল কোনো ইস্যু নিয়ে কথা হচ্ছে, ন্যাশনাল ইস্যুর উপরে কেউ ইন্টারভেনশন করছে, কিচ্ছু দেখি নাই। আমি পার্লামেন্টে দেখি নাই চীন সফর করে এসেছেন প্রধানমন্ত্রী, উনি ওইটার উপরে কোনো বক্তব্য রেখেছেন। যে ইউনুস তো একটা টাউট, বাটপার, ফ্রড, আন্তর্জাতিক ফ্রড, সে টাকা পাচারকারী ব্যক্তি, সে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, ওর কথা আনলাম না। এখন তো একটি গণতান্ত্রিক ইলেক্টেড গভর্নমেন্ট। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু আসতে চাই, এই সংসদের চেহারাটা আসলে যেমন হওয়া দরকার তেমন কোনো উদাহরণ আমাদের সামনে আছে কিনা? এখনো আসলে তো আমরা সেটাই বলছি তো, যে ব্যাপক ঘাটতি। বিরোধী দল বলতে আমার মনে হয় রুইন ফারহানা, কিন্তু সে তো স্বতন্ত্র এমপি, তার ভয়েস রেইজ করা ছাড়া আর একজন দুইজন ছাড়া বাকি খুব ভালো অবস্থান নেই, সেই পারফরমেন্স শো করতে পারছে না। সরকারি দলও কেন জানি সিনিয়ররা কথা বলেন না, আরও অনেক এমপি আছে তারাও ঠিক একজন দুজন বাদ দিয়ে বাকিরা কিন্তু অনেক যৌক্তিক বিষয় আছে। কারণ এখন একটা যেই 15 বছরের পর এখন দেশটা রিবিল্ড করার ব্যাপার আছে, অনেকগুলো নীতি নির্ধারণী বিষয় আছে। আমরা তিস্তা মহাপরিকল্পনার কথা বলছি, তারপরে বিভিন্ন ব্যারেজের কথা বলছি, আমরা কিভাবে তারপরে ব্যাংকের যে অবস্থা, ব্যাংক নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা হয়। তো সামগ্রিকভাবে তো ব্যাংক খাতের অবস্থা, ইকোনমির অবস্থা যেভাবে ধস নামছে, এইগুলো নিয়ে চুলচোরা বিশ্লেষণ, এইগুলি থেকে কিভাবে রেহাই পাবো, সেগুলি আমরা বাজেট আলোচনার মধ্যেও কিন্তু খুব একটা কংক্রিট কোনো কিছু দেখছি না। তো সেই কারণে আমার ধারণা যে এখনই আরেকটু হয়তো সময় গেলে একটা ম্যাচুরিটি শো হবে, কিন্তু যেইভাবে চলছে এখন, এইটাই যদি চলতে থাকে এটা খারাপ হবে। কারণ এটা তখন পার্লামেন্টের প্রতি বলছিলেন যে প্রয়োজনে টেকনোক্রেট লোক এনেও এই যে জায়গাটা গ্যাপ রয়েছে সেই জায়গাটা পূরণ করা দরকার সরকারের। আপনি কি একমত কিনা? আমি এখনই এতটা মানে আগায় যেয়ে বলবো না। আমি চিন্তা করছি যে কেন জানি কোনো একটা জায়গায় একটা জড়ো হয়ে আছে সরকারের মধ্যে, বিরোধী দলের মধ্যেও নিশ্চয়ই বিবেক সম্পন্ন জানাশোনা আছে, কিন্তু তারা তাদের সেই স্ফুরণটা কেন ঘটাচ্ছে না, নাকি আসলে ক্যাপাসিটিটা নাই, আমার এটা মানে বিশ্বাস করতে মনে করতে কষ্ট হচ্ছে। কারণ আপনি বাইরে দিয়ে যতই আপনি আনেন না কেন, ইনবিল্ট এতদিন 54 বছর বয়সে একটা দেশের মানে যদি দলগুলোর এইরকম যদি দেউলিয়াপনা অবস্থা হয়, তাহলে তো আপনি এটাকে দিয়ে বাইরে থেকে এনে কি আপনি করবে? তো ওই ইউনুস সাহেব যেমন সব কিছুই বিদেশিদের কাছে দিচ্ছিল, টার্মিনাল যেখানে আমাদের লোকরাই পরিচালনা করছে, তারপরে বলতেছে না এই সব যন্ত্রপাতি পরিচালনা করার জন্য ওই বিদেশ থেকে আনতে হবে। তো এই নির্ভরশীলতা খুব ভালো না। এগুলি বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু আমি এই অ্যাসেসমেন্টটা আমি করতে পারতেছি না কেন যে আসলে কি গভর্নমেন্টের সমস্ত উইংগুলো তারা কি
মানে সামনে আসছে না? কোন একটা জায়গায় কি তারা আটকে বসে আছে? কেন এই জায়গাগুলো ওয়ার্ক করছে না? একটা সরকারের যে কম্বাইন, যেমন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যদি পারফরমেন্স বলেন, এটা এক্সেলেন্ট। তার কিছু বিষয় তিনি স্টাবলিশ করছেন যে মিতব্যয়ী হইতে হবে, অপব্যয় করা যাবে না। এই যে 50 লাখ টাকার যেই এটা বাতিল করলেন নৈশভোজ, গুড। তারপরে চীনে আমি বলি সফরে 26 জন নিয়ে গেলেন মালয়েশিয়ায়, আর 27 জন নিয়ে গেলেন আপনার চীনে। আপনি যদি এই মানে এটার সাথে তুলনা করেন, মাত্র গণঅভ্যুত্থানের পর 4 মাসের মাথায় ডক্টর ইউনূস আজারবাইজানে গেল 89 জনকে নিয়ে, সফর সঙ্গী ছিল। তাও কি আজারবাইজানের সাথে কোনো দ্বিপাক্ষিক না, সেটা হচ্ছে কপের একটা হলো জলবায়ু সম্মেলনে। জলবায়ু সম্মেলনে সেখানে যাওয়া একটা বিশেষজ্ঞ 2-3 জনকে নিয়ে, ইউনূস সাহেব তার 2-3 জন নিয়ে, সব মিলায় মানে 8 থেকে 10 জন মানে যাওয়ার কথা, সেখানে নিয়ে গেলেন 89 জনকে। এই যে অপচয়ের, এবং এমন কোনো দৃষ্টান্ত তিনি রাখলেন না যেখানে মানে মিতব্যয়িতা না, রাষ্ট্রীয় সম্পদ অর্থ অপব্যবহার করা যাবে না, অপব্যয় করা যাবে না। সেই জায়গার থেকে তারেক রহমানের তার সাদাসিধা জীবনযাপনগুলো সেগুলো খুবই নজর কাটছে। এইগুলি স্টাবলিশ করছে, তার ব্যক্তিগত ক্যারিশমা মানে একটা অন্যরকম মাত্রা দিছে। কিন্তু সব মিলায় টোটাল টিমের অবস্থা কি, বাকি জায়গাগুলোতে কি হবে, সেই জায়গা তো খুঁজে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই বিষয়ে নজর রাখবেন, বাকি জায়গাগুলোর আসলে কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। জনাব মহসিন রশিদ, আপনার কাছে আসতে চাই একটু। এই যে চীনের সাথে যে চুক্তি হলো, ভারত বলছে যে করিডোর, অস্ত্র, তিস্তা চুক্তি, এই বিষয়ে তারা নজর রাখছে। আসলে এই চীনের সাথে যে আমাদের যে চুক্তি হলো, এর কারণে ভারত এবং বাংলাদেশের দু দেশের সম্পর্কে আসলে প্রভাব পড়বে কিনা? আচ্ছা, আমি একটু নিজের পজিশনটা এক্সপ্লেন করে দিই। আমি যে বলেছি যে টেকনোক্র্যাটস বা এমেন্ড করেন কনস্টিটিউশন 10%-এর ব্যাপার আছে, তো এটাকে বাড়িয়ে নেন সো দ্যাট আপনার ক্যাবিনেটের ক্যাপাসিটি। আমি বাইরের অর্থ মানে বাংলাদেশের, আপনার পার্টির বাইরের থেকে, এই যে আমার 18 কোটি লোক আছে, এর মধ্যে অনেক ভালো ভালো লোক আছে যারা আপনাকে ওয়াটার রিসোর্সেস বলেন, ইকোনমি বলেন, এডুকেশনে কি হওয়া উচিত, অনেক ভালো, হেলথে কি, অনেক ভালো লোক আছে আমাদের এইখানেই আছে। মানে আমি দেশের থেকে, এই জন্য আমি বলেছি যে বিএনপির মধ্যে ক্যাপাসিটি নাই, বাইরের থেকে, অর্থাৎ নট মানে বিএনপির ভেতর থেকে নিয়ে আসতে, আপনি যেটা বলতে চাইছেন ইম্পোর্ট করতে বলছি না, দেশেই আছে। আমরা সেই অর্থটা বুঝেছি। আমি এই জন্য এটা একটু এক্সপ্লেন করে দিলাম। ধন্যবাদ আপনাকে। সেকেন্ড যে জিনিসটা আছে, আপনার প্রশ্ন, সেকেন্ড জিনিসটা হচ্ছে এই যে চীনের সাথে আমাদের যে চুক্তি রয়েছে, দেখেন আপনাকে প্রথমত চীনের সাথে আমাদের একটা জয়েন্ট কমিউনিকে হয়েছে, ঠিক আছে, যে যখন প্রধানমন্ত্রী গিয়েছেন, এটা একটা বড় জিনিস, ভালো জিনিস। এবং প্রধানমন্ত্রীকে আমি যা দেখেছি, আমি প্রশংসা করে না করে পারছি না। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, দিস ওয়াজ ইজ ফার্স্ট ডিপ্লোম্যাটিক ইয়ে, কিন্তু ঠিক আছে, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যেভাবে উনি এই লেভেলের, জিয়ের লেভেলের নেতাদের সাথে কথা বলছেন বা ইয়ে করছেন, এইটা খুবই ইমপ্রেসিভ ছিল, ঠিক আছে। এবং ভাই তো বলেছেন যে ওনার ব্যক্তিগত এই জিনিসগুলি ঠিক আছে। আমি কথা বলছি ক্যাপাসিটি। চায়নার সাথে দেখেন এমওইউ সই হয়েছে, কংক্রিট কিছু হয়নি। কি ডিফেন্সে, এখানে আমরা শুনতেছিলাম যে ডিফেন্সের একটা ইয়ে হবে, সেখানে আমরা কিছু ডিফেন্স ইকুইপমেন্ট অর্থাৎ প্লেন এইগুলি J-17 থান্ডার আর এইগুলির কথাবার্তা হচ্ছিল যে এইগুলি আমরা পাবো। হ্যাঁ, এইটা নিয়ে তো কোনো কিছু হয় নাই। তিস্তা নিয়ে কোনো কংক্রিট কিছু নাই। মংলা নিয়ে আপনি যেটা করেছেন, এইটাতে আরও সমস্যা ক্রিয়েট করেছেন, বিকজ আপনি একজনকে সরিয়ে বা একজনকে কথা দিয়ে, আগের গভর্নমেন্ট হোক বা ইউনূসের গভর্নমেন্ট হোক, যেই সেইখানে আরও প্রবলেম সৃষ্টি হয়েছে। বিকজ আমরা এমন একটি কমপ্লেক্স ওয়ার্ল্ডে আছি আমাদের আজকাল, যেই কমপ্লেক্সিটিটা বুঝতে হলে আমাদেরকে আজকে একটা জিনিস বুঝি, কালকে দেখলাম আর একটা সমস্যা হয়ে গেল অন্য জায়গায়, দ্যাট ইজ অলসো এফেক্টিং আস, আমাকে এফেক্ট করছে, ইউ সি। সো আমার যে জিনিসটা হচ্ছে চায়নার সাথে আমার পার্টনারশিপটা লাগবে।
চায়নার সাথে আমার কোঅপারেশনটা লাগবে। প্রবলেমটা হয়ে গেছে আমেরিকান চুক্তি, 4,600 কিলোমিটার আমাদের বর্ডার সীমান্ত রয়েছে। সীমা, পাকিস্তানের সাথে 3,000 সামথিং। সো আমারটা আরো বড়, আমাকে একদম ঘিরে রেখেছে চতুর্দিক থেকে। আপনি ভারতকে বাদ দিয়ে, এই যে লোকজন বলে না যে এইটা ভারত কি বয়কট করে দাও, শেষ করে দাও, ধ্বংস করে দাও, 7 সিস্টার্স নিয়ে নাও, অমুক, ইউ ক্যানট, এগুলি ফালতু কথা। আর যখন এটা একটা পলিটিক্যাল লিডার বলে, ধরেন নসিরুদ্দিন পাটোয়ারি বা ওরা যখন এইসব কথা বলে, ভারত টেকস ইট ভেরি সিরিয়াসলি, ইউ সি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ট্রেড আমরা কিভাবে ভারতের সাথে করতে হবে। আপনার তো যখন ডিজেল প্রয়োজন হলো ভারতের কাছেই যাইতে হলো, ওদের এখান থেকেই আনতে হলো আপনাকে। আপনার পেঁয়াজের প্রয়োজন হলে ওইখান থেকেই আপনি আনছেন, ইউ সি। সো আমরা একদম কাট অফ করে দেব, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, মানে প্রতিবেশীকে বাদ দিয়ে আসলে চলা সম্ভব কেন, প্রশ্নই উঠে না। এবং আপনার এই রিজনটাকে বাদ দিয়ে আপনি যদি বলেন যে আমেরিকা আমাকে অমুক করে দেবে, ইউরোপিয়ান ইউনিয়ন করে দেবে, নো আই এম সরি, দিস ডাজন্ট হ্যাপেন, এইভাবে চলে না। আপনি যেখানে থাকেন এখানে চীনের একটা বিরাট প্রভাব আছে, এই প্রভাবের থেকে আপনি বের হতে পারবেন না। সিমিলারলি ইন্ডিয়ার একটা প্রভাব আছে। সো আমাদেরকে সবাইকে নিয়ে কিভাবে চলতে পারি, কিভাবে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারি। আজকে আপনার অবস্থাটা কি জানেন? ইয়োর জিডিপি হ্যাজ কাম ডাউন টু 3.9 সামথিং। আপনার আজকে ফ্যাক্টরিজগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যে টাকা কোত্থেকে আসবে? রেভিনিউ জেনারেশন। রেভিনিউ জেনারেশনের মাত্র সোর্স হচ্ছে আপনার কাছে ইনকাম ট্যাক্স, আর সোর্স হচ্ছে ডিউটিজ অ্যান্ড ভ্যাট। আপনার যদি ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি না চালাতে দেন বা না চলে, তাহলে আপনি কিভাবে ডিউটিস পাবেন, কিভাবে ভ্যাট পাবেন? আপনি কোনো দিনই যে 6 লক্ষ উপরে যে 6 লক্ষ কোটি টাকা মাত্রা যেটা আপনি ধরেছেন, এটা কোনো দিন পারবেন না। আপনি যে ডেফিসিট ধরেছেন 2,43,000 কোটি টাকা, এইটা বেড়ে গিয়ে 4 কোটিও হয়ে যেতে পারে, বিকজ এখানে গভর্নেন্সের অভাব আছে। আপনি এই দেশে যে ব্যুরোক্র্যাটসরা আছে তারা ধরে নিয়েছে যে আমরা কাজই করব বাজেটের 3-4 মাস আগে। সো ইউ নো দের ইজ আ প্রবলেম। আপনাকে পুরো সিস্টেমেটিক একটা সিস্টেমটা চেঞ্জ করতে হবে এইখানে। এই সিস্টেম না চেঞ্জ করতে পারলে আপনার অগ্রগতি হবে না, অগ্রসর হতে পারবেন না। ব্যবসায়ীদেরকে আপনি সবাইকে দমায় রাখছেন, ইউনুসের সময় থেকে শুরু হয়েছে। বাবা ওদেরকে কাজ করতে দেন, ওদেরকে ফাইন্যান্স ওরা বাইরের থেকে নিয়ে আসবে, দরকার হলে ফাইন্যান্স বাইরের থেকে ফাইন্যান্স আনা যায়, অসুবিধা নাই। আপনার যদি ব্যাংক না দিতে পারে, আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, গ্যাস নাই, আপনার কিভাবে আপনি চালাবেন? আপনি জানেন এই কারেন্ট পাওয়ার এর অবস্থা, গ্রামে গিয়ে দেখেন ওইখানে এখন এইটা বলে না, এইটা আর বলে না, ওইখানে পল্লী বিদ্যুতে কোথাও নাই, হামলা করা হচ্ছে, কোথাও নাই। এখন আর এইটা বলে না যে কয় ঘন্টা লোডশেডিং, এখন কথা হয়ে গেছে উল্টা, যে কয় মিনিট আসছে বা কয় ঘন্টা আসছে। 4 ঘন্টা না থাকলে হয়তো আধা ঘন্টার জন্য আসছে। সো আমাদের এটা যদি না করেন, আপনি ইন্ডাস্ট্রিকে কিভাবে দেবেন? কিভাবে চালাবেন? ইউ সি প্রবলেম আছে, আনএমপ্লয়মেন্টের ব্যাপার আছে। আপনার 7.5 লক্ষ লোক গ্র্যাজুয়েট হচ্ছে প্রত্যেক বছর, যার মধ্যে প্রায় 4.5 লক্ষের মতন হবে যারা ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে গ্র্যাজুয়েট হচ্ছে। এরা আবার চাকরির বাজারে আসছে, একেবারে বেকারত্বের একেবারে অবস্থা খারাপ। কিভাবে আপনি করবেন বলেন? সো আপনাকে তো এই জিনিসগুলি চিন্তা করে করতে হবে। আপনি একটা নর্মাল ইস্যু করলে তো হবে না। অ্যান্ড আই এম শিওর দ্য প্রাইম মিনিস্টার নোজ দিস, আই এম শিওর দ্য প্রাইম মিনিস্টার আন্ডারস্ট্যান্ডস দিস। আপনার বিচার বিভাগের প্রবলেম আছে, আপনার যে বাইরের থেকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনবেন, ওইটা একটা যখন ভেজাল লাগে তখন ওইটার রেজলিউশন হয় না। আপনি আরবিট্রেশনে যান, আরবিট্রেশনে হয়ে গেল একটা, তারপরে হাইকোর্টে গিয়ে এটা পড়ে থাকে বছরের পর বছর, অ্যাপেলেট ডিভিশনে পড়ে থাকে। ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে একটু আসতে চাই, একটি বিষয় আপনার কাছে জানতে চাই, মানে দেশ রেখে একটু আমরা দেশের বাইরে যেতে চাই। যে আমি একটু এর ব্যাপারে একটু বলি, যে প্রসঙ্গটা আসলে আমি একটু ছোট করে জানতে চাই। সেটা হলো যে দেখেন, ভারত কিন্তু এখন চোখ রাঙানো শুরু করছে বাংলাদেশের উপর। কারণ বোঝা যাচ্ছে যে এই যে করিডোর, অস্ত্র বা তিস্তা মহাপরিকল্পনা,
এটা তো আমাদের ইন্টারনাল ইস্যু। আমরা কোন দেশ থেকে অস্ত্র নেব, কোন দেশের সাথে করিডোর করব, ভারতের সাথে যদি এত লম্বা সীমান্ত থাকে, তো সেখানে 200-250 কিলোমিটার সীমান্ত আছে মিয়ানমারের সঙ্গে। সেই মিয়ানমারের সাথে আমরা করিডোর করব, এখানে ভারতের নিরাপত্তা, জয়সওয়াল কালকে যেটা বলছে যে তারা নজর রাখছে, তারা তাদের নিরাপত্তার দিক থেকে নজর রাখবে। নজর রাখার কি আছে? এই চীন তো তাদেরকেও প্রস্তাব করছিল যে ভারত সহ এই যে রোড কি ইনিশিয়েটিভ, তাদের যে একটা ম্যাপ, যে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে 10টা দেশের সাথে কানেক্টিভিটিটা গড়ে তোলা, তো ভারত সেটা ডিসএগ্রি করছে, তা রাজি হয়নি। সেটা তো 2013 সালে। তো সেখানে বাংলাদেশ এখানে এখনো নীতিগতভাবে একমত হয়েছে। প্রস্তাবটা শি জিনপিং নিজে, প্রেসিডেন্ট, যখন নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, এটা আলাদাভাবে উনি প্রস্তাব করছে এবং তার আকাঙ্ক্ষাটা কথা বলছে। সেখানে তারেক রহমান নীতিগতভাবে একমত হয়ে তারা বলছে যে এটা তারা পরীক্ষা নিরীক্ষা করবে। এইটা এখনো এত প্রাথমিক অবস্থায় সেখানে তারা রিয়াকশন শো করলো। বাংলাদেশ কোন দেশের কাছে যাবে, কোন দেশের সাথে কি কথা বলবে, এটা কি নজর রাখা, এটা ওপেনলি বলা মানেটা কি? বলা মানে হচ্ছে আমি কিন্তু সাবধান, আমাদের সাথে কথা না বললে, হ্যাঁ, এটা তো চোখ রাঙানো। এইটা একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি আমি মনে করি একটা হুমকি স্বরূপ। এইটা হলো বড় দাদাগিরি করা, এই মনোভাব ত্যাগ করতে হবে। ভারত কোন দেশের সাথে কি করে না করে, এটা কি বাংলাদেশ তার পররাষ্ট্র দপ্তরে যখন ব্রিফিং হয় তখন কি মন্তব্য করা উচিত? মানে আপনি যে ভারতের এই দাদাগিরি মনোভাবটা আসলে কি মানে সম্প্রতি দেখছেন নাকি আগে থেকে? না, এটা বরাবর তাদের তো, এটা তো অভ্যাসে পরিণত হয়েছে। 15 বছরে শেখ হাসিনা লাই দিয়ে দিয়ে মানে বাংলাদেশের সমস্ত আভ্যন্তরীণ আন্তর্জাতিক সমস্ত বিষয়গুলো তুলে ধরছে। যেমন চীনের সঙ্গে প্রথমে বাংলাদেশই বলল যে তোমরা সমীক্ষা চালাও ওই তিস্তার পরিকল্পনার ব্যাপারে। তো চীন যখন আগায় গেল, পরে ভারত বলতেছে যে না, ওই পদ্মা, ওই যে পানি বন্টন চুক্তির সাথে আমাদের এটাই আছে, সুতরাং ওইটা যদি আমরা করি তাহলে আমরা এইটা করব। তার মানে আটকায় দেয়া তাদের উপরে। আচ্ছা, এতই যদি আজকে যদি তিস্তা পানি বন্টন চুক্তি হতো, তাহলে তো এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশের ভাবনার ব্যাপার থাকতো না। এখন যেহেতু পানি বন্টন চুক্তি হচ্ছে না, এইদিকে উত্তরাঞ্চলের হলো কৃষির, তার হচ্ছে সেচ সুবিধা, বন্যা নিয়ন্ত্রণ, এই ইস্যুগুলো যখন আসলো, চীন যখন পরিকল্পনা দিল তখন তারা বাগড়া দিল এবং তারা বলতেছে তাদের ওখানে 7 কিলোমিটার দূরে শিলিগুড়ি, সেখানে একটা নিরাপত্তার সংখ্যা হবে। এখন 7 কিলোমিটার কেন, 1 কিলোমিটারের মধ্যে যদি বাংলাদেশ সীমানা থাকে, সেই সীমানার মধ্যে কোন দেশকে দিয়ে কি করা হয় সেটা তো ওই দেশের বিষয়, তার বিষয় না তো। এখন তার সাথে চীনের যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা টেনে নিয়ে কেন সে বাংলাদেশকে? আমরা এখন ভারত থেকে একটু ইরানে যেতে চাই। আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার জানাজা অংশ নিতে আমাদের দেশের সরকারি প্রতিনিধি, স্পিকার গিয়েছেন এবং বিরোধী দলের প্রতিনিধিরাও গিয়েছেন, বিরোধী জোটের প্রতিনিধিরা। এই বিষয়টি আসলে আমেরিকার অসন্তুষ্টি বেড়ে যাবে কিনা, বা আমেরিকা বিশেষ নজর রাখবে কিনা? নজর রাখবে, এবং অবশ্যই এটা একটা বড় সাহসী সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণের অনুভূতির সাথে এটার একাত্মতা আছে। কারণ দেখবেন যে এই খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে পশ্চিমা কোনো দেশকে আমন্ত্রণ জানায়নি ইরান, বাদবাকি রাশিয়াকে, চীন, যাদেরকে গেছে, প্রায় এরকম 100টা দেশের প্রতিনিধি সেখানে গেছে এবং তারা সম্মান জানিয়েছে। এটার মধ্য দিয়ে ইরান শেষ বিদায়ী অনুষ্ঠানটাকে পশ্চিমা বিশ্বকে দেখাতে চাচ্ছে যে ইরানের ঐক্য এবং সংহতি অটুট আছে। ফলে এই শোককে তারা একটা শক্তি এতে পরিণত করে সেটাকে পশ্চিমা বিশ্বকে দেখাচ্ছে। সেই জায়গায় বাংলাদেশের যাওয়াটা, ওই যে এখন বাংলাদেশে তো হলো মানে ভারত গেছে, এটা সমস্যা না, কিন্তু বাংলাদেশ গেছে, এটা একটু অন্যভাবে দেখার একটা সুযোগ আছে, বা তারা হয়তো ভালোভাবে নেবে না। তবে আমার মনে হয় যে এটা নিয়ে আমেরিকার আসলে নৈতিক অবস্থান থেকে কিছু তারা বলতেও পারবে না, কারণ এশিয়ার প্রায় প্রতিটা দেশই সেখানে গেছে। ফলে এইটা তারা ভালোভাবে না নিলেও আপাতত হয়তো তারা কিছু বলবে না। কিন্তু বাংলাদেশের দিক থেকে এটা অবশ্যই সাহসী সিদ্ধান্ত, কারণ প্রথম দিকে বাংলাদেশ একটু মানে ভুল লাইনে তারা হাঁটছিল, সেখান থেকে তারা টার্ন করছে। ধন্যবাদ আপনাকে। জনাব মহসিন রশিদ, একটু জুলাইতে ফিরে যেতে চাই। সম্প্রতি এক টকশোতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য নীলুফার চৌধুরী মনি, তিনি বলেছেন যে জুলাই একটি ডিজাইন,
তিনি এমন একটি মন্তব্য করেছেন, এই নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। আসলে 2 বছর পর জুলাইকে নিয়ে এমন মন্তব্য আসলে কেন আসছে? উনার সম্বন্ধে আমি কমেন্ট করব না, বিকজ এটা আমি উনি যেটা মনে করেছেন উনি বলেছেন। জি। আমার তো দৃষ্টিভঙ্গি আরো খারাপ চুলের দিক থেকে। ইউ সি, আমি তো এটা মানিই না। প্রবলেম কি, আইল টেল ইউ। যদি এই আন্দোলনটা আমাদের দেশীয় হোম গ্রোন আন্দোলন হতো, দেখেন আমিও তো ছিলাম আন্দোলনে, আই ওয়াজ দেয়ার, আন্দোলনে সবসময় ছিলাম। আর ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট যখন আমরা করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, তখনও তো আমি লিডে ছিলাম। কোয়েশ্চেন ইজ নট দ্যাট। কোয়েশ্চেন যেটা হচ্ছে যে হোম গ্রোন আন্দোলন বিএনপি অনেক চেষ্টা করেছে, পারে নাই। ওই যে বলেন না যে ওই বিএনপি তো ওই বালি ভরা ট্রাকও সরাইতে পারে নাই, ঠিক আছে? তো এখন এইটা ছিল একটা কনস্পিরেসির দিয়ে জুলাই অগস্ট হয়েছে, এবং এই কনস্পিরেসি যেটা ছিল এইটা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না বাংলাদেশের বিরুদ্ধে ছিল। আই এম স্টিল নট শিওর ওরা কি চেয়েছিল, শেখ হাসিনাকে সরিয়ে কি করতে চেয়েছিল। অফকোর্স আমেরিকানসদের ইন্টারেস্ট আছে। তো যেহেতু এটা হোম গ্রোন ছিল না, এখন স্পষ্ট আছে যে কারা কারা এই কনস্পিরেসির মধ্যে ছিল, যাদেরকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে। দে আর অল পার্ট অফ দিস কনস্পিরেসি। ইউনুস সে কোনো ইন্টারিম ইসেরি, সে পার্ট অফ দি কনস্পিরেসি হিসাবে এইখানে গভর্নমেন্টটা চালিয়েছে, ঠিক আছে? এটা আমি বলছি না, এইটা ব্যারিস্টার মোল্লা সাক্ষাৎকারে বলেছে, এবং সে স্পষ্ট ভাষায় বলেছে যে ইউনুস সাহেব টাকা দিয়েছে, পিআর ফার্ম উনি ঠিক করেছে, এবং উনি এইটাকে লিড দিচ্ছিল, আমরাও সেখানে যেতাম। কিন্তু তিনি দেশে এসে সরকারের দায়িত্ব নিতে চাননি, এরকম একটি কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক টক শোতে। হি ইজ আ মিথ্যুক। উনি এর আগে যখন 111 হয়েছে তখন প্রথমে কার কাছে গিয়েছিল? এই জেনারেলসরা উনার কাছে গিয়েছিল, উনাকে চেয়েছিল। উনি এর আগে চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলির সময় কেটেকার গভর্নমেন্টে ছিলেন, যখন উনি এই গ্রামীণটা নিলেন। যদিও এই গ্রামীণটা যারা অ্যাসেসমেন্ট করেছিল টেন্ডার ডকুমেন্টসগুলি, তারা ওনাকে দেয় নাই। এনিওয়ে, দ্যাটস অ্যানাদার ডিবেট। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে, উনি তো ফখরুদ্দিনের নাম বলেছিলেন যে দেখো, তো প্রথমে ওনার প্রশ্ন ছিল কতদিনের জন্য হবে এটা কেটেকার। যখন বলা হলো যে 2-3 মাস, তখন উনি ফখরুদ্দিনের দেখায় দিলেন যে ফখরুদ্দিনকে আমি বলে দিচ্ছি, সে করবে। উনি জানতেন না যে ওইটাও লম্বা হবে, থাক নাহলে উনি তখনই নিতেন। সো উনি সবসময় চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে উনি ঢুকে ক্ষমতা দখল করা, ক্ষমতায় থাকা, এটা ওনার একটা উদ্দেশ্য ছিল। আমাদের কি খেয়াল নাই যে উনি একটা পলিটিক্যাল পার্টি, এই নাগরিক কি নাম দিয়ে উনি করেছিলেন, ঠিক আছে? কিন্তু সেটা আর এগোতে পারেন নাই উনি। সো আমার কথা হচ্ছে দ্যাট হি, ফর গডস সেক, আপনারা কেন বিশ্বাস করতে চান ওনাকে? ওনাকে কেন বিশ্বাস করেন? সে তো, ওনার তো সব কিছুই ভুয়া। এই যে নোবেল, যেটা নিয়ে আমাদের জনগণ এত ইমোশনাল আর সেন্টিমেন্টাল হয়ে যায়, নোবেল, আরে দিস ইজ আ পলিটিক্যাল থিং। নোবেল পিস ইজ আ পলিটিক্যাল থিং। আজকে আপনি কি জানেন যে ইরানের শিরিন আবাদিকে কেন দেওয়া হলো গভর্নমেন্টের বিরুদ্ধে? আপনি চায়নাতে টিয়ানমেন স্কোয়ারের যে ইয়ে ছিল, ওকে কেন দেওয়া হলো? আপনার এই যে ইয়েমেন 3টা মহিলাকে দেওয়া হলো একসাথে, ইয়েমেন, লিবিয়ান আর 3টা মহিলা একসাথে, ভেনেজুয়েলা, এই যে ইদানিং, ওর পরেই তো ইউ স হোয়াট হ্যাপেন্ড মাদুরোকে নিয়ে। সো কোয়েশ্চেন ইজ, এটা কোনো জিনিসই না, এইটা